সত্যি কি পরিবর্তন হয়েছে, আর সত্যি কি এভাবে পরিবর্তন করা যায়, সত্যি কি পরিবর্তন হয়? এই ভাতাগুলো দেবে, কারণ ভাতা না দিলে তাদের হাতে ছাতা ধরতো না, এটাও ঘটনা। কারণ চুরিটা কি চিফ মিনিস্টার করেছিলেন? না, তার বিরুদ্ধে আপনি এলিগেশন ডাইরেক্টলি লাগাতে পারেননি, পারবেনও না, তিনি তো করেননি। কিন্তু তিনি ধৃতরাষ্ট্র হয়ে গেছিলেন, বুঝেছেন, দেখেছেন, জেনেছেন, তারপরে সেই ধৃতরাষ্ট্রের মতো অবস্থা, তিনি প্রতিবাদ করতে পারেননি। কালকে যারা অতি দিদি ভক্ত ছিল, আজকে তারা মোদি ভক্ত হয়ে যাচ্ছে কেন? তাই পরিবর্তন যারা চাইছেন, সত্যি যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজের পরিবর্তন ঘটান, ব্যক্তি বিশেষের পরিবর্তন ঘটান। এটা চিফ মিনিস্টার তো সামান্য মানুষ, ভগবান পারে। যদি ভগবান পারতেন তাহলে কি ওই কুরুক্ষেত্র যুদ্ধ ঘটতো? কি দুর্যোধনকে তো চেঞ্জ করতে পারতেন শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের মেন্টালিটি চেঞ্জ করতে পারেননি, তাহলে একজন চিফ মিনিস্টার কি করে ওয়েস্ট বেঙ্গলের সবার মেন্টালিটি চেঞ্জ করে দেবে? আসলে বিজেপি তৃণমূলকে হারায়নি, আর তৃণমূল হেরে যায়নি, হেরেছে এখানে এক প্রকৃতির মানুষের সেন্টিমেন্ট। মমতা ব্যানার্জিকে বিজেপি হারাবে না, মমতা ব্যানার্জিকে হারাবে তৃণমূলের মানুষেরাই, তার ইন্টারনাল শত্রু। তিনি যাদেরকে পোষণ করছেন, পুষ্ট করছেন, তুষ্ট করছেন, তারাই তাকে ছবল মারবেন, এবং তাই হয়েছে। যদি রামরাজত্ব ঘটাতে হয়, তাহলে রামচন্দ্রের মতো করেই চলতে হবে। তিনি শত্রুকেও সম্মান দিয়েছেন, মিত্রকেও সম্মান দিয়েছেন। রাবণকে মেরেছেন কিন্তু সম্মান দিয়েছেন। অন্যায় করলে তাকে দমন করবো, কিন্তু তাকে সম্মান দেবো, কোনো এমন কিছু করবো না যাতে রামরাজত্বের বিরাম হয়। তাই যারা রামরাজত্ব চাইছেন, তাহলে আসুন, তারা প্রত্যেকের জীবনে আদর্শ কিন্তু গুরু হয়। গুরুকরণ ছাড়া কখনো রাজত্ব হয় না। রাম নিজেও গুরুবিহীন নয়, কৃষ্ণ নিজেও গুরুবিহীন নয়। তাই জীবনে গুরুকরণ একান্ত অনিবার্য। গুরু ছাড়া কোনো দিনও কোনো মানুষ কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে। নরেন্দ্র মোদীজিরও একজন গুরু আছে। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর লোকের খুব দুরবস্থা, তাদের অনেকের আছে দিন আনতে পান্তা ফোড়ে এমনও অবস্থা, তারা খেতেও পায় না। তাদের কথা দয়া করে একবার ভাবুন, ভেবে এই জেলাসিগুলোকে বন্ধ করুন। নেতায় কোনো কিছু হয় না, মধ্যিখানে সমস্যায় পড়ে যায় এই সাধারণ মানুষ, নেতা হয়ে যায়। আমি বাইরে যে রামচন্দ্রের কথা দেখি, সেটাকে আমার মনে হয় না ভগবান শ্রী রামকে ডাকছে, মনে হচ্ছে ওর বাবার ওর মানে ছোটবেলার বন্ধু, জয় শ্রীরাম, মানে এমন ভাবে শ্রীটাকে খুব শ্রদ্ধা সহকারে বলতে পারছে না। তা জয় শ্রীরাম বলাটা ভালো, কিন্তু বিশেষ শ্রদ্ধা, এবং তিনি আমাদের মর্যাদা পুরুষোত্তম, যে তাকে মর্যাদাটা ওইভাবে লেভেলে দেবেন যাতে রামকে যেখানে সেখানে নিয়ে আসবে না। রাম বেশি এসে গেলে আবার কিন্তু জীবনে বামও এসে যেতে পারে। রাম ডাকুন, রামকে রামের মতো করে ডাকুন। ভূত আর রামকে একসাথে ডাকলে তো বিপদ হয়। আমাদের মন থেকে দারিদ্রতা দূর করতে পারি, সরকারকে সহযোগিতা করতে পারি, আর আমরা নিজেরাই এক একজন জানি লক্ষণ হয়ে উঠে আরেকজনকে রাম তৈরি করতে পারি, তাহলে আমাদের সারা জায়গায় রাম রাজত্ব তৈরি হবে। তখন আমরা ভালো করে বলতে পারবো, জয় শ্রীরাম। ভোট শেষ, ঘোষণা শেষ, কে জিতেছে কে হেরেছে সেটা জানাও শেষ। মানে আমরা পরিবর্তিত হয়েছি, মানে পরিবর্তন এসছে আমাদের। কি পরিবর্তন এসছে? ঘাস ফুল ছেড়ে আমরা পদ্ম ফুল এনেছি, পদ্ম ফুলে আমরা সবাই ভালো আছি। পুরো পশ্চিমবঙ্গবাসী এখন সবাই বলছে জয় শ্রীরাম। যাকে সারা জীবন রাম বলতে শুনিনি, সেও বলছে এখন জয় শ্রীরাম। খুব ভালো, এটা যে খুব খারাপ দিক বা খুব খারাপ কথা তা নয়, জয় শ্রীরাম বলা ভালো। কিন্তু যে কোনো জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। যেমন আমরা জল খাই, জল আমাদের খেতে বলে ডাক্তাররা যে আমাদের ডিহাইড্রেশন না হয়, আমাদের শরীর যেন শুষ্ক না হয় গরমকালে। কিন্তু এত মাত্রায় জল খেতে বলে না যে জল খেলে আবার আমার কিডনির প্রবলেম হয়ে যায়। ঠিক এখন জয় শ্রীরাম সবার মুখে শুনতে পাই, যে কোনো মানুষের মুখে, জয় শ্রীরাম দাদা। মানে রামচন্দ্র হয়তো ব্যতিব্যস্ত হয়ে কখনো আবির্ভূত হতে পারেন, আমার যা মনে হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে পালা বদল হলো, এই যে আমরা পরিবর্তন দেখলাম, ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুল মানে আসলো, সব পশ্চিমবঙ্গবাসীর মধ্যে এখন যেটা আনন্দ উৎসব, এটাও খুব ভালো, চোখে পড়ার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি পরিবর্তন হয়েছে, আর সত্যি কি এভাবে পরিবর্তন করা যায়, সত্যি কি পরিবর্তন হয়? আমি কোনো পলিটিক্যাল জিনিস বুঝি না, আর পলিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করতেও চাই না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে যারা পরিবর্তন কাদের হয়? মানুষের হয়। নিশ্চয় কুকুরের পরিবর্তন হবে না, কালকে একটা কুকুর মুরগির মাংস খেত, কালকে থেকে সে খাসির মাংস খাবে, পরিবর্তিত হবে, এরকম তো নয়। পরিবর্তনটা মানুষের হয়।
তো সেই যেই মানুষগুলোর পরিবর্তন হবে, সে পরিবর্তনটা হবে কাকে দিয়ে? তার ব্যক্তিকে দিয়ে, ব্যক্তি তার পারিপার্শ্বিককে দিয়ে, সেই পারিপার্শ্বিক তার ব্যষ্টিকে দিয়ে, সেই ব্যষ্টির সে সমষ্টিকে নিয়ে। এই তো পরিবর্তনের ধারা। মানে একটা সমুদ্র, ধরুন একটা সরকার মানে হচ্ছে একটা পুকুর, কথার কথা, বা সমুদ্র, আর একটা ঢিল মানে হচ্ছে একটা ব্যক্তি। মানে পরিবর্তন হয়েছে মানে একটা পুকুরের জল চারি জায়গায় রয়েছে, বা সমুদ্রের জল, সেখানে আপনি হচ্ছে একটা ঢিল মাত্র, আপনি পড়লেন। এই যে বাফারিংটা হচ্ছে, বাফারিংটা সেটা অনেকটা পুকুরে পড়লে সেই বাফারিংটা অনেকক্ষণ দেখা যায়, সমুদ্রে পড়লে দেখাই যায় না। তো প্রশ্নটা হচ্ছে, আমরা পুকুর এনেছি না সমুদ্র এনেছি, এটা বুঝবো কি করে? দেখবেন যখন মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন হয় তখন সে বাহ্যিক পরিবর্তনটাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারে। তো যদি অভ্যন্তরীণ পরিবর্তন না হয় তাহলে বাহ্যিক পরিবর্তনকে অবজার্ভ করতে বেশি দিন পারবে না। যেভাবে আপনি দেখবেন আমরা 2011 সালে আমরা বামফ্রন্টকে চেঞ্জ করে এই ঘাসফুল মানে তৃণমূল সরকার এসেছিলেন, তখনও মানুষ খুব নেচেছিল, দিদি 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 দিদি। আজকে বলছে দিদি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। কথাটা বলছে, কথাটা এখন বলছে, কিন্তু 2011 সালে কিন্তু বলেনি। তখন সবাই সিপিএম কে গালাগাল করছে, ফরওয়ার্ড ব্লককে গালাগাল করছে। তাহলে মানুষ, এই একই মানুষ, হয়তো কিছু মানুষ 2011 থেকে 2026-এর মধ্যে মারা গেছেন, কিন্তু সবাই মারা গেছেন এমন তো না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বেঁচে আছেন 2011 সাল থেকে 2026 সালে। এই যে 15 বছরের প্রেক্ষাপট, এর মধ্যে অনেকে বেঁচে আছেন। তা যারা সেদিন তাকে সাধুবাদ করেছে, আজকে থেকে তারা গালাগাল করছেন। কিসের কারণে করছেন? কাউর সেন্টিমেন্ট রক্ষা হয়নি, কাউর ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়নি, আবার কেউ সামগ্রিকভাবে যা ভেবেছিল সেটাই ঘটেনি। এটাই তো কারণ। তাহলে আজকে যে সরকারটি এসছেন, যে বিজেপি সরকার বা পদ্মফুল এসছেন, মানুষ এক্সপেক্ট করছেন যে না, এই সরকার চুরি করে গেছে, এই সরকার আর কোনো চুরি করবেই না। কিছু কিছু শ্রেণীর লোক মনে করছে সে চুরি করবে। যারা বিরোধ করা তারা ভালোতেও বিরোধ করে, এটা সত্যি, এটা ফ্যাক্ট। ধরুন যে মতাদর্শে বিশ্বাসী, ধরুন সিপিএম এর যারা মতাদর্শে বিশ্বাসী, যারা লেনিনের মতাদর্শে বিশ্বাসী, সে কখনোই বিজেপি যদি প্রতিদিনও ভালো কাজ করে তাও ওর পিছনে ওর নেগেটিভটাই দেখবে। এটাই স্বাভাবিক, কারণ যে মতাদর্শে বিশ্বাসী সে মতাদর্শকে স্টাবলিশ করতে চায়। কিন্তু আমরা আম জনতা, যারা আমরা সাধারণ পশ্চিমবঙ্গবাসী, তাদের এক্সপেকটেশনটা কি হয়েছে? যে দিদি দিতে লক্ষ্মীর ভান্ডার, এবার দেবেন অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর মা আসছেন মানে ডবল টাকা পাবো। আগে যুবসাথী, এখন যুব প্রকল্প নাকি এটা হয়েছে, সেখানেও 3000 টাকা পাবে। এই ভাতাগুলো দেবে, কারণ ভাতা না দিলে তাদের হাতে ছাতা ধরতো না, এটাও ঘটনা। কারণ পশ্চিমবঙ্গের লোকেরা ভাতা খেতে ভালোবাসে, তাই তাদের হাতে ছাতাটাও ভালো ধরে। এটা বুঝেছিলেন তারা যে যদি আমি ভাতা না দিয়ে তাদের প্রোগ্রেস শুরু করতে চাই, ওরা শুনবে না। কিন্তু মাথায় এটাও রাখতে হবে, যখনই আমরা কোনো কিছু ফ্রি পাবো, যেমন ধরুন কেজরিওয়াল বাস পুরো ফ্রি করে দিয়েছিল, ইন্টারনেট ফ্রি করে দিয়েছিল, মেয়েদের বাস ভাড়া ফ্রি, ইন্টারনেট ফ্রি, আর 100 ইউনিট না 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি। জানবেন ফ্রি মানেই জীবনে কিন্তু আরেক বিপদ, আপনার কিন্তু ট্যাক্সের আয়ত আরো বেশি পড়ে যাবেন, গভর্নমেন্ট ট্যাক্স আরো নেবে। তুলনামূলকভাবে যদি ইলেকট্রিকের ইউনিট কম করে আমি বেশি খুশি হব। আমি আমার ব্যক্তিগত প্রেক্ষাপটের কথা বলছি। ফ্রি করতে হবে না ইলেকট্রিক ইউনিট, 100 ইউনিট করে ফ্রি দিতে হবে না, বরঞ্চ ইলেকট্রিকের যে ইউনিট যদি ধরুন 7 টাকা থাকে তাহলে 4 টাকা করে দিই। এই 3 টাকা ইউনিট মানে অনেক অনেক টাকা সেভ। আমি সরকারকে না দিই, সরকারের কাছ থেকে খাবো কেন? সেভাবেই আমাদের এই যে প্রকল্পগুলো আসছে, মানুষ প্রকল্প দেখে দেখে ভোট দিয়েছে। এবার দ্বিতীয় কি আসছেন, এতদিন চাকরি চুরি হয়েছে, 26,000 চাকরি চুরি হয়েছে। এবার মানুষ মনে করছেন বিজেপি সরকার এসে পুরো চাকরি দিয়ে দেবে। বলেছিল মোদিজি, বলেছেন যে চাকরি কিসে চাকরি হবে? ভাবছো সরকারি চাকরি পাবে? কত পার্সেন্ট লোক সারা ভারতবর্ষে সরকারি চাকরি করে? কত পার্সেন্ট লোক চাকরি করে? আর বাদ বাকি গুলো কি মানের জলে ভেসে এসছে? শুধুমাত্র সরকারি চাকরির আশায় কি আপনি বিজেপি সরকারকে এনেছেন মনে করেন? না, এরা কিছু শিল্প আনতে পারে, ডেফিনেটলি আনতে পারে। তবে জানবেন এই যা তারা কথা দিয়েছেন তা করতে গেলে আমাদেরও কিন্তু খুব সজাগ থাকতে হয়। বিগত সরকারের কাছে আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা পাইনি বলে আমরা কিন্তু সজাগ হইনি। কারণ সরকারকে আমার আপনার মতো একটা লোক ওখানে গিয়ে বসে, আমার এবং আপনার মতন আমরাই কিন্তু নেতা বানাই, আবার আমরাই নেতাতে পর্যবসিত করি। দেখুন কালকে যে তৃণমূলের নেতাটা খুব দাপট দেখি, আমি কারোর নাম বলবো না এখানে, কারণ আমি যেহেতু পলিটিক্যাল জিনিস নিয়ে যাই না, আমি শুধু ব্যক্তি মানুষ, একটা পলিটিক্যাল লিডার হোক বা যিনি মন্ত্রী হোক, তিনি প্রথমে একজন মানুষ। সে তো ছোটবেলায় মায়ের গর্ভে এসছে, ধীরে ধীরে তার ইনস্টিংক্ট নিয়ে সে বড় হয়েছে, সে তার কর্মজীবনে তারপর সে নেতা হয়েছে।
আমি সেই মানুষটির কথা যাচ্ছি, আমি কোনো নেতার মধ্যে ঢুকছি না। আমার এরকম জানা আছে, আমার বাড়ি বারাসাত। আপনারা যারা বারাসাতে ভিডিওগুলো দেখছেন বা বারাসাতের কাছাকাছি থেকে আপনারা প্রত্যেকে জানেন আমি কার নাম বলছি, কিন্তু আমি নামটা মিডিয়ায় বলবো না, কারণ কেউ আমার মিত্র নয়, কেউ আমার শত্রুও নয়। আমি কোনো পলিটিক্যাল ব্যানারে থাকিও নি, আজও নেই, ফিউচারও আমি চাইবো আমি যাতে না যাই। আমি কোনোদিন হবও না, এই কথাটা বললে আমার মধ্যে অহংকার আসবে, কারণ আমি জানি না আগামী দিন কি হতে চলেছে। কিন্তু আমি এটুখানি জানি যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে রাজনীতিটা একটা রাজার নীতি নেই, সেটা দুর্নীতির জায়গায় চলে গেছে। যদি দেখি এইখানকার মানুষরা ভালো কাজ করছে, তখন ভাবা যাবে যে না, রাজনীতি পবিত্র মানুষদের জন্য, রাজনীতি ভালো মানুষের জন্য। তবে আমি অনেক জায়গায় বলেছি, ব্যক্তিগতভাবে যদি রাজনীতিবিদ হিসেবে কোনো মানুষকে শ্রদ্ধার সাথে বলার কথা হয়, তাহলে আমি নরেন্দ্র মোদীকে ভালোবাসি, আমি অটল বিহারী বাজপেয়ীর কথা বলি, কারণ এদের আমার ব্যক্তি নলেজ বলে, যারা তার বিরোধ করে তারা তো তাকে খারাপ বলবেই। সে তো বাজপেয়ীকে অনেকে চোর বাজে কথা বলেছেন, এখন তারা তার প্রশংসা করে। যেমন আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালোবাসি, তিনি কিন্তু সিপিএম করতেন, তার মানে এটা আমি তাই ব্যক্তি মানুষটিকে ভালোবাসি যিনি ভালো। সেভাবে নরেন্দ্র মোদীকে ভালোবাসি, বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালোবাসি, আমি অটল বিহারী বাজপেয়ীকে ভালোবাসি। আমি যদি প্রায় মানে আগের দিকে যাই, আমি লাল বাহাদুর শাস্ত্রীকে ভালোবাসি, আমি সর্দার বল্লভভাই প্যাটেলকে ভালোবাসি। যে কিছু কিছু মানুষ যারা ব্যক্তি মানুষের চেয়ে খুব ভালো, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ তো পুরো পার্টিটাকে চালাতে পারে না, পার্টিটা অনেক মানুষ মিলে সে পার্টিতে জড়ো হয় এবং চলে। এবার প্রশ্ন হচ্ছে, যারা সেই সময় সিপিএমে ছিল তারাই পরবর্তীকালে কিন্তু টিএমসিতে এসছে, যেটা তৃণমূল কংগ্রেস, যেটা জোড়া ফুল, যেটাকে ঘাস ফুলও বলা হয়। তো সেই মানুষগুলো কিন্তু ধরুন একটা নর্দমার যে জল ছিল আরেকটা জায়গায় পিউরিফায়ার জল এনেছে, সেই নর্দমার জলটা কিন্তু কেটে ওই পিউরিফায়ার জলের সাথে মিশে গিয়ে সেই কিন্তু ঘোলাটে আজকে যাদেরকে আপনারা চোর বলছেন, চুরিটা কি চিফ মিনিস্টার করেছিলেন? না, তার বিরুদ্ধে আপনি এলিগেশন ডাইরেক্টলি লাগাতে পারেননি, পারবেনও না, তিনি তো করেননি। কিন্তু তিনি ধৃতরাষ্ট্র হয়ে গেছিলেন, বুঝেছেন, দেখেছেন, জেনেছেন, তারপরে সেই ধৃতরাষ্ট্রের মতো অবস্থা, তিনি প্রতিবাদ করতে পারেননি বা চলেনি। সেটা তিনি কেন করেননি তিনি ভালো বলতে পারেন, আমি তো তার অভিভাবক নই বা তার বাড়ির পাশের লোক নই বলতে পারবো, তিনি ভালো জানেন, তার পরিণতি তিনি ভোগ করছেন। এবার প্রশ্ন হচ্ছে, এখন যারা তৃণমূলে ছিল এতদিন, আমি আমার নিজের জায়গার কথা বলছি, আমাদের বারাসাতের একটি জায়গা খাটকলা বলে, আমি ঠিক 27 তারিখ রাত্রিবেলায় দেখলাম যে ম্যাক্সিমাম জোড়াপুরের ফ্ল্যাগে ভর্তি। 28 তারিখ রাত্রিবেলাও তাই, 29 তারিখ ভোটের সময়ও তাই, 30 তারিখও তাই, 1, 2, 3, 4 তারিখেও সকালবেলায় পুরো জোড়া ফুলের পতাকা ভর্তি। ঠিক 5 তারিখ সকালবেলায় খুঁজে দেখেছি যে জোড়া ফুলের পতাকা আমি খুঁজে, আমি বললাম আমি কি ভুল রাস্তায় এসে গেলাম, রাস্তাটা কি ভুল? না, সব দেখলাম পদ্ম ফুল ফুটে গেছে, শুধুমাত্র একটা বেলার পরিপ্রেক্ষিতে। তার মানে বুঝতে পারছেন, এই যারা ওই জায়গাগুলোতে পুরোপুরি পদ্ম ফুলের ফ্ল্যাগ লেগেছিল, কারা লাগিয়েছে? ওই ওখানকার লোকালয় লাগিয়েছে। তাহলে তারা এতক্ষণ তারা কি ছিল? তৃণমূল, এখন হয়ে গেল বিজেপি। আমার এরকমও দেখা আছে মাথার মধ্যে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম বলে উচ্ছৃঙ্খল আচরণ করছে, কিন্তু এরা বিজেপিকে জীবনও দেখেনি, কিন্তু তারা বলছে আমরা বিজেপি করি। তার মানে কি, দেখতে হবে, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, প্রশাসন একা কিছু করতে পারবে না যদি আমি সজাগ নই। কালকে যারা অতি দিদি ভক্ত ছিল, আজকে তারা মোদি ভক্ত হয়ে যাচ্ছে। কেন? প্রত্যেকে স্বার্থান্বেষীর জন্য হয়। তাই আমরা যদি ব্যক্তি ভালো না হই, ব্যক্তি ঠিক না হই, সরকার যত কিছুই চাক, কোনোদিনও পরিবর্তন আদেও আসতে পারে না। কারণ আপনি জানবেন যে সবাই যদি আমরা ভাবি আমি এবার এখান থেকে হাসিল করে নেব, আপনি জানবেন আপনি কিন্তু 5টা লোককে বঞ্চিত করছেন, আর এই 5টা লোক একদিন আপনার এগেনস্টে চলে যাবে, আর এই এগেনস্টে গেলেই আবার কিন্তু সেই সরকার বদলের রাস্তায় হাঁটতে থাকবে বারবার। তাই পরিবর্তন যে আশায় আমরা ভাবছি, সেটা তখনই সম্ভব হবে যদি প্রত্যেকটা মানুষের অন্তরের পরিবর্তন ঘটে। আর প্রত্যেকটা মানুষের অন্তরের পরিবর্তন ঘটাতে গেলে যিনি অন্তর্যামী, যিনি অন্তরকে বোঝেন, সেই মানুষের শরণাপন্ন হতে হয়, সেই মানুষের মতাদর্শে চলতে, তবেই মানুষের অন্তরের পরিবর্তন ঘটে। কারণ মানুষের অন্তরের পরিবর্তন চট করে ঘটে না, চট করে ঘটতে পারে না। তাই পরিবর্তন যারা চাইছেন, সত্যিই যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজের পরিবর্তন ঘটান, ব্যক্তি বিশেষের পরিবর্তন ঘটান, নচেত কখনোই রাজ্যের পরিবর্তন ঘটতে পারে বলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস এটা করতেই পারি না যে একটি মানুষ, যিনি চিফ মিনিস্টার, এখন যিনি চিফ মিনিস্টার হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তো আমি বিশ্বাস করি না যে একটা মানুষ
এই 10.5 কোটি 11 কোটি লোকের মানচিত্রপট তৈরি চেঞ্জ করতে পারে? কখনোই পারেন না। তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেটা জনহিতকর হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে নিজে চায় না পরিবর্তন করতে নিজেকে, তাকে পরিবর্তন করে দেবে একজন চিফ মিনিস্টার। হতে পারে না, ভগবানই পারেন না। এটা চিফ মিনিস্টার তো একটা সামান্য মানুষ, ভগবান পারে। যদি ভগবান পারতেন তাহলে কি ওই কুরুক্ষেত্র যুদ্ধ ঘটতো কি? দুর্যোধনকে তো চেঞ্জ করতে পারতেন শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের মেন্টালিটি চেঞ্জ করতে পারেননি, তাহলে একজন চিফ মিনিস্টার কি করে ওয়েস্ট বেঙ্গলের সবার মেন্টালিটি চেঞ্জ করে দেবেন? আর যতক্ষণ না মেন্টালিটি চেঞ্জ হচ্ছে ততক্ষণ আপনার পরিবর্তন হতে পারে না। কারণ যতই আপনার কিছু ঘটুক, আপনি যে ভাতা পাচ্ছেন আপনি তো তুষ্ট নন। লক্ষ্মীর ভান্ডার যে মেয়েরা পেয়েছিল, তার মানে কি আলটিমেট সে তুষ্ট নয় তো, সে আরো কিছু চাইছে। দিদি আরো বাড়ালেন, 1200 জায়গায় 1500 করলেন, 1500 টাকা 1700 করলেন, তাতেও কি তার ওই গদি টিকে থাকতে পারলো না? একটা সময় সবই ধসে পড়ে, নীতি এবং নির্ধারণ যদি ঠিক না হয়। তাই জানবেন, যতক্ষণ আমি আভ্যন্তরীণ চেঞ্জ না হচ্ছি ততক্ষণ আমাকে বাইরে থেকে কোনো পরিবর্তন চেঞ্জ করতে পারবে না। তাই সবার আগে আমাকে ভালো হতে হবে, আমাকে ঠিক হতে হবে। আমি জানি নিজে ঘুষখোর না হই। এই যে যারা নিচু শ্রেণীর লোকেরা, যারা ধরুন কাউন্সিলর, এমএলএ, এমপি, যারা এরকম হবে, নেতা মন্ত্রী তো অনেক দূরের বিষয়, যারা কাউন্সিলর, অ্যাটলিস্ট যাকে আমরা কাউন্সিলর সিলেক্ট করছি দেখবো তার মানুষ হিসাবে কেমন। আমি প্রিভিয়াস অনেক জায়গায় বারবার কথাটাই বলেছি যে আমরা আগে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে দেখবো সে তিনি কেমন, তিনি কত মানুষ নিয়ে চলতে পারেন এবং মানুষের নিজের স্বার্থ বাদ দিয়ে কি মানুষ তাকে স্বার্থ করেছে কিনা। এরকম মানুষকে আপনার নেতা নির্বাচন করতে হবে, ভালো হবে। তবে যতদূর সম্ভব এখন যিনি আমাদের যিনি চিফ মিনিস্টার হয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যতদূর আমি জানি তার মধ্যে একটা জিনিস আমি এতদিন চলে তিনি তৃণমূল করেছিলেন, পরবর্তীকালে বিজেপিতে এসছেন, এখন তিনি চিফ মিনিস্টার হয়েছে। অনেকে তাকে নিয়ে নিন্দে মন্দ এসব করেন যে দল বদলু হ্যান ত্যান। মানুষ মাত্র ভুল করেন এবং মানুষ সেটাকে রিকভারি করে। আমি যেটা ওনাকে দেখেছি তার ডেডিকেশনটা, আমার যেটা তার কাছে সব থেকে ভালো লেগেছে, আমার লেগেছে যে ডেডিকেশন, মানে তার একাগ্রতাটা। তিনি যখন তৃণমূলটা করেছিলেন তখন কিন্তু তৃণমূলটাকে মন দিয়ে করেছিলেন, বেশ শ্রদ্ধা নিয়ে করেছিলেন, ভালোভাবে করেছিলেন। এবং তিনি যখন সেটাকে ত্যাগ করেন, তিনি সবকিছুকে ত্যাগ করে যখন তিনি বিজেপিতে আসেন, বিজেপিটাকে কিন্তু ডেডিকেটেডলি করেন। এখানে তাকে ঠিক দলবদলু বলা যাবে না। দলবদলু কারা? তাদেরকে বলা যায় যারা এখানেও খায় ওখানেও খায়। যখন দেখছে এখানে সুবিধা আছে এখান থেকে ওখানে চলে যায়, যখন দেখলাম এখান থেকে খারাপ তখন চলে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তা করেননি। তিনি 2020-তে যখন এসছিলেন, 2019-2020-তে যখন এসছিলেন, তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসছিলেন, মন্ত্রিত্ব রেখে না, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছিলেন। এবং বিজেপির যখন 2021-এ ভরাডুবি হয়, যে সময় তারা 70খানা সিট পেয়েছিলেন, তখনও কিন্তু বিজেপির বলে পশ্চিমবঙ্গে কিছু থাকতো যদি তিনি না থাকতেন। বিজেপির অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আছেন, অনেক বড় বড় পলিটিশিয়ানরা আছে, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত আছেন, কিন্তু তাদের সেই সামর্থ্য যেটা শুভেন্দু অধিকারীর হয়েছিল। তিনি কিন্তু মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন, চোখে চোখ রেখে সামনাসামনি হয়ে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলতে, যে না এখানে এই পার্টিটি আসতে পারে। তার মধ্যে সেই একাগ্রতা এবং নিষ্ঠাটা আমি দেখেছিলাম। আজকে তার সুফল 2026-এ গিয়ে দীর্ঘ 5 বছর পরে গিয়ে কিন্তু মানুষ পাচ্ছে। আসলে বিজেপি তৃণমূলকে হারায়নি, আর তৃণমূল হেরে যায়নি, হেরেছে এখানে এক প্রকৃতির মানুষের সেন্টিমেন্ট। তৃণমূলীরাই বিজেপিকে ভোট দিয়েছে। নাহলে আপনি ভাবতে পারেন কখনো এত ম্যান্ডেট পেতে পারে, 207খানা সিট বিজেপি পেতে পারে, এখানে কি তাদের সেই সংগঠন আছেন? সব বুথ লেভেলের জায়গায় তাদের দেওয়ার, এজেন্ট দেওয়ার লোক যাদের নেই, তারা এত সিট পেতে পারে? তার মানে বুঝতে হবে অভ্যন্তরীণ ভাবে সেই শত্রু লুকিয়েছিল। আপনারা এই ভিডিওতে হয়তো জানতে পারবেন না, বা আমি প্রকাশ্যে এইভাবে কখনো বলিনি। যদি যারা আমার বারাসাত বা সার্কামস্টেন্সে যারা থাকেন তারা জানবেন, আমি ওখানে প্রচুর জায়গায় বলে গেছি, প্রচুর জায়গায়। অনেক অ্যাস্ট্রোলজাররা বলেছেন এই পরিবর্তন হবে, কেউ বলেছেন না পরিবর্তন হবে না। আমি একটা কথা বারবার বলেছি, আমি যেহেতু প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, আমি তো সোশ্যাল মিডিয়া এগুলোকে বলিনি, আমি বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জির এখন শনির মহাদশা এবং কেতুর অন্তর্দশা চলছে জুন মাস অবধি। আমরা জানি শনি কি করে, ডিলে, অবস্টিকালস কারক গ্রহ। শনি বাধা, বিপত্তি, হ্যাঁ, ডিলে এইসবগুলোকে করেন। আর কেতু হচ্ছে বিভিন্ন অ্যানিমি তৈরি করেন। কোথায় অ্যানিমি তৈরি করেন? কেতুর ক্যারেক্টার কি নিজের জায়গায়। তাই মমতা ব্যানার্জিকে বিজেপি হারাবে না, মমতা ব্যানার্জিকে হারাবে তৃণমূলের মানুষেরাই। তার ইন্টারনাল শত্রু, তিনি যাদেরকে পোষণ করছেন, পুষ্ট করছেন, তুষ্ট করছেন, তারাই তাকে ছোবল মারবেন, এবং তাই হয়েছে। আজকে দেখুন
যারা এই এত ভোট তো তৃণমূলের লোক না দিলে পেত না, তারা ভোট দিয়েছেন বিজেপিকে। এবং আজকে যখন তিনি হেরে গেছেন, আজকে তার পাশ থেকে তাসের ঘরের মতন বিভিন্ন লোক বলছে তিনি অন্ধ ধৃতরাষ্ট্র অভিষেকের জন্য হেরেছে, কেউ তো বলছে অভিষেক না, তার নাম অভিশাপ, তার দলের লোক বলছে মনিরুল ইসলাম নাকি। তার মানে এই লোকগুলোকে কিন্তু তিনি ট্রাস্ট করেছেন, এই লোকগুলোকে কিন্তু বিশ্বাস করেছেন। তাহলে বিশ্বাসের জায়গা কোথায় গেল? কোনো জায়গায় একটা পার্টিতে সবাই ভালো হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কোনো পার্টিতে সবাই খারাপ হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু মেন হচ্ছে আমার বিশ্বাসের জায়গা কোথায়, বিশ্বাস রাখতে পারছে না। তার মানে কি, মানুষের গ্রহ দশা বা গ্রহ বিপর্যয় তখনই হয় যখন মানুষের জীবন থেকে নীতি এবং তার আদর্শ সরে যায়। আমি বলতে পারবো না তার নীতি আদর্শ কি ছিল, আমি কাউকে নিয়ে সমালোচনা ঢুকতে চাইছি না, কিন্তু যেটা আমি জানি সেটা যে মানুষের গ্রহ বা বিপর্যয় তখনই ঘটে যখন মানুষের জীবন থেকে মাথার চিন্তন থেকে যখন মানুষের জীবনের মঙ্গল ইচ্ছা, মঙ্গল চিন্তা সরে যায়। আর মঙ্গল মানেই হচ্ছে ইষ্ট, মঙ্গল মানেই হচ্ছে আদর্শ। যখনই জীবন থেকে কারোর আদর্শ সরে যাবে তখন কিন্তু সে শেষ হয়ে যাবে। ঠিক নতুন সরকারের জন্য এটা প্রযোজ্য। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি রাম রাজত্ব করতে চাইছেন, বা যারা এখন ম্যান্ডেট পেয়ে এসছেন তারা বলছেন আমি জয় শ্রী রাম এবং রাম রাজত্ব করতে চাইছি। জানবেন, রামচন্দ্রের একটা নীতি ছিল। রামচন্দ্র কিন্তু কখনো মদ খেয়ে জয় শ্রী রাম গালাগাল দিতেন না। আমরা বাইরে দেখতে পাই, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ছত্রছায়ার মধ্যে না, দুটো জিনিসই দেখতে পাই, এরকম উচ্ছৃঙ্খলতা দেখা যায়। এগুলোকে চেঞ্জেসের দরকার, কড়া হাতে তার শাসন ব্যবস্থা থাকা দরকার। আর রামচন্দ্রের যেটা প্রথম আইডিওলজি, তিনি কিন্তু গুরুগত প্রাণ ছিলেন। তিনি কিন্তু কোনো জায়গায় যদি কাউকে জিজ্ঞেস করা হতো এনার পরিচয় কি, উনি কিন্তু বলতেন না আমি রাম, বলতেন আমি বৈশিষ্ট্য শিষ্য এবং দশরথ পুত্র শ্রীরাম। তিনি কিন্তু তার গুরু এবং পিতাকে সবার আগে রাখেন। ঠিক একইভাবে যিনি আমাদের রাজ্যের সর্বাধিনায়ক এই মুহূর্তে, তার মাথার উপরও একজন গুরুর দরকার, যিনি তাকে উপদেশ দেবেন। আগে দশরথ বলুন, রামচন্দ্র বলুন, তারা কিন্তু গুরুর কাছে পারমিশন নিয়ে, গুরুর কাছে কথোপকথন করে তারপর কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য শাসন, কোনো জায়গায় যুদ্ধ বিগ্রহ, কোনো কিছু করতে গেলে সেগুলো করতো। তাই আমাদের যেহেতু বলছেন আমরা এখন রাম রাজত্ব ফিরে আসছে পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের যিনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী বা যারা আরো মন্ত্রীরা আছে, তারাও যদি জীবনে একজনকে আদর্শ করে রাখেন, যার কাছে তিনি কোনো উপদেষ্টা নন, উপদেষ্টা একমাত্র গুরুই হতে পারেন, তার কাছে একজন জীবন্ত আইডিয়া, সেটা হতে পারে বেলুড় মঠের কোনো মহারাজ, সেটা হতে পারে ভারত সেবাশ্রম সংঘের কোনো মহারাজ, যারা স্পিরিচুয়ালি নিজের জীবনকে ওই জায়গায় নিয়ে গেছেন, যারা আত্মদর্শন লাভে অধিষ্ঠান করেছে, সেরকম কোনো ব্যক্তিকে যদি কোনো উপদেষ্টা বা নিয়োগ হয়, তবেই কিন্তু রাজ্যের সার্বিকভাবে উন্নতি হতে পারে বলে এটা আমার বিশ্বাস। যদি সে রাম রাজত্ব চায়, রাম রাজত্ব কিন্তু এরকমই ছিল। রাম রাজত্বের ঘটনাগুলো কিন্তু এরকম। উনি কখনোই ঋষি বৈশিষ্ট্যকে বাদ দিয়ে, তার পিতাকে বাদ দিয়ে কোনো জায়গায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেখা যায়নি। তাই তার বাবাও তাই, দশরথও ঠিক তাই, তিনিও কিন্তু সেই তার গুরুর আদেশ, বৈশিষ্ট্যের আদেশ পালন করেই কিন্তু তিনি সেইগুলোকে কিন্তু কার্যে রূপান্তরিত করেছে। তাই আমাদেরও যদি রাম রাজত্ব ঘটাতে হয়, তাহলে রামচন্দ্রের মতো করেই চলতে হবে। তিনি শত্রুকেও সম্মান দিয়েছেন, মিত্রকেও সম্মান দিয়েছেন। রাবণকে মেরেছেন কিন্তু সম্মান দিয়েছেন, অন্যায় করলে তাকে দমন করবো কিন্তু তাকে সম্মান দেবো, কোনো এমন কিছু করবো না যাতে রাম রাজত্বের বিরাম হয়। তাই প্রত্যেক যুগেই রামচন্দ্র আমাদের যদি আদর্শ হয়, তাহলে আমরাও আমাদের জীবনকে এইভাবে তৈরি করব যাতে গিয়ে মানুষ বলতে পারে না এরা যাই করুক, এরা কিন্তু এই নীতিতে কিন্তু ঠিক ছিল, যে দুর্নীতি বলতে না পারে। তাই যারা রাম রাজত্ব চাইছেন, তাহলে আসুন, তারা প্রত্যেকের জীবনে আদর্শ কিন্তু গুরু হয়। গুরুকরণ ছাড়া কখনো রাজত্ব হয় না। রাম নিজেও গুরুবিহীন নয়, কৃষ্ণ নিজেও গুরুবিহীন নয়। তাই জীবনে গুরুকরণ একান্ত অনিবার্য। গুরু ছাড়া কোনো দিনও কোনো মানুষ কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে, নরেন্দ্র মোদীজিরও একজন গুরু আছেন, তার গুরু বেলুড় মঠে তিনি হয়তো গত হয়েছেন, আত্মসদনজি মহারাজ, তিনি মনে হয় তার কাছ থেকে তিনি মনে হয় শিষ্য, মানে মন্ত্র শিষ্য ছিলেন তার, তো তিনিও দীক্ষা নিয়েছেন। দীক্ষা ব্যতীত মানুষের জীবনে অগ্রগতি হওয়া অসম্ভব ব্যাপার। তাই জীবনে মাথায় কোনো স্পিরিচুয়াল লিডারকে রাখুন। যদি স্পিরিচুয়াল তিনি দেখতে পান, আমরা কি হয়েছে দেখুন, এত বড় ভরাডুবি কেউ টেরও পায়নি। পরিবর্তন হবে তো আগের বারও হয়েছিল, লোকসভাতে পরিবর্তন হচ্ছে, 2024-এ বিশাল কিছু হচ্ছে, হয়নি। কিন্তু এইবার যে ভরাডুবি হলো, কেউ তো টেরও পায়নি, যেখানে তার পাওয়া উচিতই নয়, হারা জেতা উচিতই নয়,
সেখানে সে জিতে গেছে। তার মানেটা হচ্ছে কি, মানে বিপদ আর মৃত্যু কখনো বলে কয়ে আসে না, সময় দেখিয়ে আসে না। মৃত্যু যখন তখন আসতে পারে, আর বিপদ ওই যখন বিপদ এসে গেল, আপদ এসে চলে গেল কোন জায়গায়। তাই কখন কার কি হয় কেউ বলতে পারে না। তাই আমাদের এমন একজন মানুষকে মাথার কাছে রাখা উচিত যার আদেশ বিহিত না করা উচিত কোনো কাজ, সেটা হচ্ছেন স্পিরিচুয়াল মানুষ। যে স্পিরিচুয়াল, যেমন আগের দিকের দিকে ছিল মানে কুলগুরুরা ছিলেন, এখন তো কুলগুরু ভাবে পাওয়া যায় না। তাই বিভিন্ন জায়গায় স্পিরিচুয়াল যারা লিডার, যারা অন্তর্দৃষ্টি যাদের মধ্যে জাগ্রত, যারা ভগবানকে নিয়ে জীবন ধারণ করেন, এমন কোনো দেবদত্ত পুরুষের কাছে পরামর্শ নেওয়া উচিত বলে আমার মনে হয়। তাতে রামরাজ্যের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। আর প্রত্যেক মানুষের উচিত যে নিজের ইন্ডিভিজুয়ালি নিজের যে ডিজায়ার গুলো, সেই ডিজায়ার গুলোকে মানে সংকুচিত করে আর যাতে অন্যের হিতে কিছু করা যায় এরকম কোনো কাজ করা। তাতে আমার মনে হয় যে এত দুর্নীতি, এত এই যে চুরি চামারি, এগুলো অনেক কমতে থাকবে। কিন্তু নচেত কিন্তু কোনো সরকার একা কিন্তু কোনোভাবে এটাকে ঠিক করতে পারে না। দেখুন না, সরকার গঠনের আগেই এই চন্দ্রনাথ রথ বলে, যিনি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যিনি পিএ, তাকে মেরে দিল। তার কিন্তু কোনো শত্রু নেই, তিনি কিন্তু বোঝেনি না, তিনি রাজনীতি বোঝেনি না। তিনি মারা গেছেন শুধুমাত্র তিনি ওই শুভেন্দু অধিকারী মহাশয় তার আত্মসহায়ক, তিনি তার পিএ, এটাই তার অপরাধ, তাকে মেরে দিল। তিনি যে মেরেছে তাকে সে কিন্তু জানেও না সে কি করে, সে আলটিমেটলি কেমন টাইপের লোক, কেমন ভদ্রলোক না বাজে লোক জানে না, একটা ভালো মানুষকে তার জীবন থেকে সরিয়ে দিল। এই যে ইগো, এই যে সেন্টিমেন্ট, আমার যে হার মানতে না পারা, ধরুন যিনি জিতেছেন তিনি তো মানুষের রায়ে জিতেছেন, এটা আমার মানতে দোষ কোথায়? আমার বুদ্ধবাবুকে এত শ্রদ্ধা হয়, তিনি যখন 2011 সালের 13ই মে ওই মহাকরণ থেকে বেরিয়ে গেছেন, প্রায় আমরা এই ক্লিপিংটা দেখি, এখন রিলস বেরিয়ে গেছেন, তিনি ধুতি পাঞ্জাবি পরে বেরাচ্ছেন, তার এই যে ব্যক্তিত্ব দেখে খুব শ্রদ্ধা হয়। যে যিনি, আমি যেমন যখন আশীর্বাদ পেয়েছি, যখন তো আমি নিয়েছিলাম, তাহলে আমি অভিশাপটাকেও গ্রহণ করি। আমি অভিশাপ গ্রহণ করতে যদি না পারি, তাহলে আমি কিসের নেতা, কিসের নেত্রী, কিসের লিডার? আমি মানুষের রায়কেই তো অস্বীকার করছি। মানুষের রায়কে তো এত রাতারাতি এত ভোটে হারিয়ে দেওয়া যায় না। যিনি হেরেছেন তিনি হেরেছেনই, হয়তো কারচুপি করা হয়, বলছে ইভিএম এ হয়েছে টয়েছে, হ্যান ত্যান হয়েছে, যদি হয়, এত কারচুপি কি হতে পারে? তো পসিবল। সবাই বলছেন এটা মানুষের রায় তো আছে, মানতে পারছি না, তার মানে কি ইগো? এই ইগোর কারণে কিন্তু সরে যেতে হলে একটা মানুষের প্রাণ। তাই আমরা এখন যে সরকার আসছে, যদি যিনি বিগত সরকারের মানুষজন যারা ছিলেন বা তাদের মতাদর্শে যারা বিশ্বাসী ছিলেন, তারা যদি মনে করেন না আমি এদেরকে কোঅপারেট একদমই করব না, এদের বিরোধিতাই করব, এরা ভালো কাজ করলেও করব, তাতে কিন্তু এই বাংলা ভালো হবে না, তাতে আপনারও বিপদ হবে, যারা করছেন আপনাদেরও বিপদ হবে। কারণ এই ইগো এবং জেলাসি কিন্তু ক্ষতিই করে, শুধু অন্যের না, নিজেরও করে। তাই যারা এখন এসছেন তাদেরকে দয়া করে সহায়তা করুন, আর যারা যা করেছেন সেগুলোকে ভুলে নতুন করে রাজ্যটাকে যিনি সুশৃঙ্খল বানানো যায়। কারণ দেখুন, যারা নেতা মন্ত্রী আছেন তাদের পদ হারালেও তাদের এত কামিয়ে নিয়েছেন, যাকে বলা আর কি, ওই যে লক্ষ্মীর বান্ডিল এত হয়ে রয়েছে, তাদের অসুবিধা হবে না। কিন্তু প্রবলেমে পড়ছে আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদের খুব দুরবস্থা। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর লোকের খুব দুরবস্থা, তাদের অনেকের আছে দিন আনতে পান্তা ফুরে এমন অবস্থা, তারা খেতেও পায় না। তাদের কথা দয়া করে একবার ভাবুন, ভেবে এই জেলাসিগুলোকে বন্ধ করুন। নেতায় কোনো কিছু হয় না, মধ্যিখানে সমস্যায় পড়ে যায়, এই সাধারণ মানুষ নেতা হয়ে যায়। এই আপনাদের যে দলাদলিটা আছে, পাবলিক এগুলো বোঝেও না। পাবলিক ভাবে যে এদের মধ্যে হয়তো অ্যান্টি, না, উপরে উপরে সবাই অ্যান্টি দেখালেও ভিতরে ভিতরে সব ঠিকই থাকে, কিন্তু মরে কিন্তু সাধারণ পাবলিক। তাই আপনারা সাধারণ মানুষের কথা একবার ভেবে এবার অন্তত দ্বন্দ্ব বাদ দিয়ে জীবনে রামকে মাথায় নিয়ে যে জয় শ্রী রাম বোঝে সেটাকে শ্রদ্ধা সহকারে বলা। আমি বাইরে যে রামচন্দ্রের কথা দেখি, সেটাকে আমার মনে হয় না ভগবান শ্রী রামকে ডাকছে, মনে হচ্ছে ওর বাবার ওর মনে ছোটবেলার বন্ধু জয় শ্রীরাম, মানে এমন ভাবে শ্রীটাকে খুব শ্রদ্ধা সহকারে বলতে পারছে না। তা জয় শ্রীরাম বলাটা ভালো, কিন্তু বিশেষ শ্রদ্ধা, এবং তিনি আমাদের মর্যাদা পুরুষোত্তম, যে তাকে মর্যাদাটা ওইভাবে লেভেলে দেবেন যাতে রামকে যেখানে সেখানে নিয়ে আসবে না। রাম বেশি এসে গেলে আবার কিন্তু জীবনে বামও এসে যেতে পারে। রাম ডাকুন, রামকে রামের মতো করে ডাকুন, ভূত আর রামকে একসাথে ডাকলে তো বিপদ হবে। তাই আমরা আসুন, আমরা যদি নতুন সরকার যিনি আসেন তাকে সার্বঙ্গীন ভাবে আমরা সবাই সহযোগিতা করবো। প্রত্যেক মানুষ, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী আমরা তাকে সহযোগিতা করব, সবার মতো করে, নিজের মতো করে। সহযোগিতা মানে এটা নয় যে আমরা গিয়ে গিয়ে ওখানে মহাকরণে কিছু দিয়ে আসবো, তা নয়। আমরা আমাদের নিজের জায়গায় ভালো থাকবো। ভালো থাকতে গেলে কি কি করণীয়? আমরা কারোর সাথে মতাদর্শ মতবিরোধে গিয়ে মারামারি ধস্তাধস্তি করবো না,
দ্বিতীয়ত হচ্ছে কাউর চুরি করে খাবো না। এই আমরা প্রত্যেকে যদি এই এই জিনিসগুলোকে নিজে নিজে করি না, দেখবেন সরকার খুব ইজি হয়ে যায় চালানো, আর পুলিশ প্রশাসনকে বেশি হ্যাপা পোয়াতে হয় না। তাহলে এই এত মানুষের কোল খালি হয় না, এত মায়ের কোল খালি হয় না, কোনো স্ত্রী তার স্বামীকে হারায় না, এই এত সমস্যা তৈরি হয় না। আমাদের আসুন যে অন্তত আমরা এটা মনে করি যে আমরা কাউর জিনিস চুরি করে খাবো না, আমরা কাউর পিছনে কাঠিয়ে দেব না, আমরা আমাদের নিজেদের জিনিসের বাইরে কাউর জিনিসে হাত দিতে যাব না। এই নীতিগুলো যদি আমি মেনে চলতে পারি, দেখবেন আমাদের যিনি সরকারের মাথায় আছেন, সরকারটা অনেক সুন্দর হয়ে উঠবে, আমরা প্রত্যেকে ভালো থাকবো। যেমন কেরলে এখন বলছে যে মানে কি বলছে, যাদের কি বলে ওটাকে, মানে দারিদ্রতা দূরীকরণ করে ফেলেছে, মানে দারিদ্র ব্যক্তি নেই। মানে আমরাও যদি পশ্চিমবঙ্গে এমন অবস্থানে চলে আসতে পারি যাতে আমরা বলতে পারি আমাদের এখানে আর কেউ দারিদ্র নেই। দারিদ্র একটা ভাব, মনের একটা ভাব, আমরা জানি প্রত্যেকে অন্তর থেকে মন থেকে এই ভাব দূর করতে পারি, আমাদের মন থেকে দারিদ্রতা দূর করতে পারি, সরকারকে সহযোগিতা করতে পারি, আর আমরা নিজেরাই এক একজন জানি লক্ষণ হয়ে উঠে আরেকজনকে রাম তৈরি করতে পারি, তাহলে আমাদের সারা জায়গায় রাম রাজত্ব তৈরি হবে। তখন আমরা ভালো করে বলতে পারবো জয় শ্রীরাম। ভালো থাকুন, জয় গুরু।